হয় তাহলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ? তার A1 A2 প্লাস B1 B2 এটা তো ভাই এর আগেও বের করছি, কাজেই এটা আমার পরিচিত জিনিস। এই ৩ টা জিনিসের গুণফল এটার মান বাইর করতে হয়, সহজ কথা হচ্ছে এটা। এটার মান বাইর কইরা যদি এটার মান 0 হয় তাহলে বুঝতে হয় যে এই কোণটা সমকোণ। যদি পজিটিভ হয় তাহলে স্থূলকোণ, নেগেটিভ হলে কি হয়? সূক্ষ্মকোণ। আচ্ছা, এটা তো একটা টেকনিক, কিন্তু এই টেকনিকটা ভাইয়ার পছন্দ না, ভাইয়া নিজেই এটা ব্যবহার করি না, হ্যাঁ? তবে এই টেকনিকটা আছে ভাইয়া, আছে। তুমি যদি ঠিকঠাক মতো বের করতে পারো, ঠিকঠাক মতো বের হয়ে যাবে। আরেকটা টেকনিক হচ্ছে এটা কি, ধরো কোনো একটা কোণ স্থূলকোণ বা সূক্ষ্মকোণ, এটার মধ্যবর্তী কোণ বের করলেই তো হয়। আমরা ভাইয়া 7.6 এ মধ্যবর্তী কোণ বের করা শিখছি। ভাইয়া এটার ঢাল যদি ভাইয়া বলে দিই M1, হ্যাঁ? এটার ঢাল বলে দিলাম ধরো AB, তারপর BC। ধরো এখানে তুমি AB এর পর AC লিখছো, তার মানে কি এটার ঢাল বললাম M1, এটার ঢাল হচ্ছে M2, AC লিখছো তাহলে এটা M2, তারপর এটা হচ্ছে M3। তার মানে কি আমি যদি ভাইয়া এই কোণটা কি বের করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু সবচেয়ে শর্টকাট হচ্ছে টেন ইনভার্স M1 মাইনাস টেন ইনভার্স M2। একদম ম্যানুয়ালি বাইর করে নেবা। মডুলাস দিলাম কারণ কে বড় কে ছোট জানি না। দেখবা যে ভাই এটা 90 ডিগ্রি থেকে ছোট নাকি বড়, দেখে বলে দিবা। যদি ভাই এটা 90 ডিগ্রি হয় সমকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে বড় হলে স্থূলকোণ। হ্যাঁ, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি এবং এটাই ভালো পদ্ধতি, কোনো প্যাচ নাই, কিচ্ছু নাই। টেন ইনভার্স M1 মাইনাস মানে এটার ঢাল সমীকরণ দেওয়া নেই তো ঢাল জানো। তারপর টেন ইনভার্স M1 মাইনাস টেন ইনভার্স, তাহলে এই প্যাচটা ভাই তোমরা প্যাচে দেখা যাবে এটা করতে সময় লাগে কম, কিন্তু ভাই এটা লিখতে তুমি সময় লাগে বা বেশি। মানে চিন্তা করতে করতে কোনটা ঠিক লিখছি না ঠিক লিখছি এটা নিয়ে চিন্তা ভাবনা করে ভুল হয়ে যাবে। যেমন ভাই বিকোণটা স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ এটা বোঝার জন্য ভাই জাস্ট বিকোণ দরকার আমার। বিকোণ, তাহলে এটার ঢাল হচ্ছে তোমার M1 ছিল, এটার ঢাল ছিল M2। তার মানে আমি শুধু লিখবো টেন ইনভার্স M1 মাইনাস টেন ইনভার্স M2। যদি বোঝো কে বড় কে ছোট, তাহলে বড়টা মাইনাস ছোটটা লিখবা, আর ছোটটা মাইনাস বড়টা লিখলেও সমস্যা নাই, সেক্ষেত্রে মডুলাস দিয়ে দিবা। আর সি কোণ যদি বুঝতে চাও তাহলে ভাই সি কোণ হবে কি, এটা হচ্ছে এটা 3 ছিল, আচ্ছা তাহলে এটা যদি 3 থাকে তাহলে টেন ইনভার্স M1 মাইনাস M3 হবে। আর এখানের মধ্যে এটা M2, তাহলে সি হবে টেন ইনভার্স M3 মাইনাস টেন ইনভার্স M2। ওকে, এটা করলে সি কোণ বের হয়ে যাবে। তো ঝামেলাবিহীনভাবে মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম হচ্ছে এটা, আর ঝামেলা করে করতে চাইলে এটা। হ্যাঁ, এটা কেতাব স্যারের নিয়ম, তো কেতাব স্যার ভাইয়া ঝামেলাই পছন্দ করেন। আচ্ছা যাক, ওকে। এরপর ভাইয়া যদি ভাইয়া সেম কোশ্চেন, যদি ভাইয়া এবার সরলরেখা সমীকরণ দেওয়া নাই, এবার ভাইয়া 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু দিয়ে ভাইয়া আমাকে বের মানে এই কোণটা, এই যে অন্তর্ভুক্ত কোণগুলো ভাইয়াকে বের করতে পারলে স্থূলকোণ, সমকোণ বা সূক্ষ্মকোণ এটা বের করতে হতে পারে, সেটা আবার সহজ। সহজ কি ভাইয়া, আমার ভাইয়া দেখো এখানে x1 মাইনাস x2, মানে এই কোণটা ভাইয়া যখন বের করবা তখন ভাইয়া x1 মাইনাস x2 ইন্টু x1 মাইনাস x3, হ্যাঁ এটা কমন, যে ওই শীর্ষবিন্দুটা কমন, x1 মাইনাস x2 মাইনাস x1 মাইনাস x2 ইন্টু x1 মাইনাস x3, আবার সেম প্লাস y1 মাইনাস y2 y1 মাইনাস y3, এটা মান বের করবা। এটা শূন্য পাওয়া মানে সমকোণ, প্লাস পাওয়া মানে কি স্থূলকোণ, মাইনাস পাওয়া মানে সূক্ষ্মকোণ। তাহলে তুমি জাস্ট এই জিনিসটাই যদি আরেকবার করতে চাও, বি কোণটার জন্য দেখো লিখতে পারো কিনা। আমার এখানে এ বি সি, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। ধরো তুমি বলতে পারো কি না বি কোণটা এটা ভাইয়া কি, এটার জন্য আমার কিসের মান বের করতে হবে? ভাইয়া বের করতে হবে এই বিটা কমন, হ্যাঁ, x2 মাইনাস x1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 মাইনাস y1 ইন্টু y2 মাইনাস y3, এটার মান বের করতে হবে। এটার মান যদি প্লাস পাও তাহলে হবে কি, এটার মান যদি শূন্য পাও তাহলে হবে সমকোণ, এটার মান যদি প্লাস পাও তাহলে হবে কি স্থূলকোণ, এটার মান যদি মাইনাস পাও তাহলে হবে কি সূক্ষ্মকোণ। তাহলে এখানে ঝামেলা কম, এর আগেও ঝামেলা কম, আমরা কমাই নিচ্ছিলাম, ওই যে ঢাল দিয়ে ভাই কমাই নিচ্ছি আর কি, এটা ছিল। আর 10 নম্বর যেটা, সেটা পরীক্ষায় আসে আসলে তোমাদের ভাই বোর্ড ফাইনালে বলো অন্যান্য জায়গায় অন্তকেন্দ্র বের করা বা ব্যাসার্ধ বের করা, অন্তবৃত্ত, অন্তকেন্দ্র, ব্যাসার্ধ, এগুলো তো তোমরা বুঝো একটা ত্রিভুজের ভিতরে
বৃত্ত। এখন ভাইয়া আমরা ভাইয়া বলতাম যে এই যে এবিসি যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই যে কোণ তিনটা, এই কোণ তিনটার অন্তর্দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্বকে বলে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন এটাকে কেন্দ্র ধরে যে কোনো বাহুর লম্ব দূরত্বকে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে বৃত্তটা এই ত্রিভুজের তিনটা বাহুকে ভিতরের দিক থেকে কী করে, স্পর্শ করে, এবং এই বৃত্তটার নাম হচ্ছে কি অন্তবৃত্ত। তো অন্তবৃত্ত আঁকার জন্য আমার কেন্দ্র লাগে আর কি লাগে, ব্যাসার্ধ লাগে। তোমাকে ভাইয়া কী করতে পারে ভাইয়া, তিনটা শীর্ষবিন্দু দিয়ে ভাইয়া বলতে পারে যে অন্তকেন্দ্র বের করো, হ্যাঁ, অথবা তোমাকে ভাইয়া বলতে পারে অন্তকেন্দ্র বের করার একদম নর্মাল টেকনিক হচ্ছে ভাইয়া কি, এই যে এই কোণটার সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডক বের করলা, এই দুইটা সমদ্বিখণ্ডক না বলে অন্তর্দ্বিখণ্ডক বলা ভালো, কেন ভাইয়া অঙ্ক করানোর সময় বলছি, এই অন্তর্দ্বিখণ্ডক যেখানে ছেদ করবে সেটাই হবে কি অন্তকেন্দ্র। এখন এই দুইটা বের করবা নাকি এই দুইটা বের করবা নাকি এই দুইটা বের করবা, এটা তোমার ইচ্ছা। যে কোনো দুইটা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করে তার ছেদবিন্দু বের করবা, ছেদবিন্দু বের করলে অন্তকেন্দ্র বের হয়ে যায়। আর আমাদের ফাঁকিবাজি সিস্টেম হচ্ছে কি, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আর তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হয়। মানে এই কোণের বিপরীত বাহুটাকে আমরা এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, সি কোণের বিপরীত বাহু সি বাহু বলি। এখন এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানো, তার মানে কি ভাই এইভাবে এই দেখো, এই অন্তকেন্দ্রটা যদি এক্স ওয়াই হয় তাহলে এক্সের মানটা হবে এ এক্স ওয়ান, মানে এই বাহু নিলে এটার বিপরীত শীর্ষ নিতে হবে, এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই তিনটা বাহুর যোগফল। আবার যখন কোটি বের করবা তখন কোটি নিবা এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এরকম করলে অন্তকেন্দ্র বের হয়ে যায়। আর ব্যাসার্ধ বের করার জন্য ওরা ভাইয়া বলছিল যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সময় একটা নিশ্চয়ক ছিল না ডেল্টা এবিসি, এটার মান, কারণ এটা মাঝে মধ্যে মাইনাস আছে, তাই ভাই এটা মডুলাস দিয়ে ভাই এটাকে পজিটিভ বানাতে হবে, ডিভাইডেড ব্যাসার্ধ তো আর নেগেটিভ হবে না, এটা হাফ ছিল ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময়। আর অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য এ প্লাস বি প্লাস সি, মানে তিনটা বাহুর যোগফল, মানে এটাকে বলে ত্রিভুজের পরিসীমা। তাহলে নিশ্চয়কটাকে পরিসীমা দিয়ে ভাগ করে দিলেই ভাই কি পাওয়া যায়, অন্তবৃত্তের ব্যাসার্ধ। এই এতটুকু জানলেই হয়, এটা জানতে হবে আর এটা জানতে হবে, তাহলেই চলবে অন্তকেন্দ্র অন্তবৃত্তের ব্যাসার্ধ। কারণ ভাইয়া এটাই ভাইয়া বেশি আসছে আর কি এখান থেকে 10 নম্বরটা। তো এটার ভাইয়া মানে থিওরিটা অনেক ছোট্টখাটো ছিল, কিন্তু এটার অনুসিদ্ধান্ত বিশাল। আর এগুলো তো ডিটেলস বলি না, ডিটেলস বললে আরও বিশাল। এমনি বুঝছো? আচ্ছা দেখো, তো আমরা একটু সামারি পড়লাম কারণ এটা থিওরি কঠিন ছিল, তাই ভাই একটু সামারি আরেকবার পড়ে আসলাম। আর তোমাদের মাঝে কয়েকজন তো আছে ওই যে যার জন্য সামারি পড়লাম সেই তো আজকে নাই, যে ক্লাস করে ঠিক মতো। আচ্ছা যাই, ওকে না না তুমিও পাও নাই, আচ্ছা আসতে পারো না তো কী হয়েছে, আজকে তো এখন তো আর এই কথা বলে লাভ নেই, কারণ ভিডিওতে তোমার ক্লাস আছে। মিস কর মানে রাত্রে জায়গায় জায়গায় বসে বসে ক্লাসটা করে ফেলবা, এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় এই যে পরীক্ষা নিয়ে নিবে বলতেছে না, না ইউনিভার্সিটি তো ভাইয়া অনেক আগে থেকে পরীক্ষা নেওয়া শুরু করছে। ফার্স্ট ইয়ার ফাইনাল গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন ভর্তি হতে 7,000 টাকা লাগবে। ভাই আমাদের যে পরীক্ষাটা নিবে তো অ্যাসাইনমেন্ট কি জন্য নিবে? কি বলতেছে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য পরীক্ষা নিবে, তাহলে অ্যাসাইনমেন্ট সেকেন্ড ইয়ার নিয়ে টেনশন নিও না, সেকেন্ড ইয়ার নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে অ্যাসাইনমেন্ট মানুষ এসএসসি এইচএসসি নিয়ে টেনশন নিচ্ছে না, তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য টেনশন নিতেছো। আমি তো উঠাই দিছি। এমনি তোমাদের সেকেন্ড ইয়ারে উঠে দিবে, এটা সমস্যা নেই। আর কয়েকটা কলেজ হয়তো বা পরীক্ষা নিতে পারে আর কি। আমারগুলো নিয়ে নিছি। আমাদের মানে কলেজ থেকে খাতা দিয়ে দিবে, প্রশ্ন দিয়ে দিবে, ওটা দেখে দেখে দেবে। হ্যাঁ ওই যে প্রশ্ন দিয়ে দিবে, খাতা দিয়ে দিবে, তুমি এটার কোনো মিনিং নাই। ওটা যদি না লিখি তাহলে কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন দিয়ে দিল, খাতা দিয়ে দিল, তোমার বাসায় দিয়ে দিল, তারপরে তুমি লিখলা না কিছু, তোমার সমস্যা হবে না। আমাদের দেশে খাতাটা দিয়ে দিছে, প্রশ্ন আসছে 20 টাইম ছিল, 30 মিনিট থাকবে, এরপর থাকবে না, মানে 5 মিনিট আগে তোমার সাবমিট করতে হবে। হ্যাঁ এটা করছি, তার প্রশ্ন আসবে, এত মিনিট থাকবো, প্রশ্ন আবার চলে যাবে, এর ভিতরে সব করতে হবে, তারপর আবার ছবি তুলে সাথে সাথে পাঠাই দেবে। এইটা তোমার অ্যাক্টিভ বানাচ্ছে আর কি, ভবিষ্যতে অনলাইনে এইভাবে পরীক্ষাগুলো আমার ভাইদের ভার্সিটিতে আবার অন্যরকম, মানে ভিডিও অন করে পরীক্ষা, আমারটাও ভিডিও অন করে পরীক্ষা দিচ্ছে, ভিডিও অন করে পরীক্ষা দেবো, আবার সাথে সাথে পাইবে না একেবারে ভার্সিটিতে।
আচ্ছা যাক, ওকে চলে আসো, আমরা একটু 8 নম্বর অঙ্কটা করি। আর টেনশন নিও না, 8 নম্বর অঙ্ক অত কঠিন না। মানে দেখো, দুইটা সরলরেখা দেওয়া আছে, মানে আমরা যে থিওরিগুলো জানতাম ওর সবগুলো না, কিছু কিছু থিওরির অঙ্ক এখানে আছে। যেমন হচ্ছে আমাকে দুইটা সরলরেখা দিয়ে বলছে রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করো, ভদ্র কোশ্চেন। মানে দুইটা সমীকরণ দিলে তো হ্যাঁ তার মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবো। বলছে যে প্রমাণ করো যে দ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, মানে থিওরিগুলো প্রমাণ করতে বলছে। এবং এদের মধ্যে কোনটি মূল বিন্দু অন্তধারী কোণে সমদ্বিখণ্ডক, মোটামুটি অনেকগুলো থিওরি এখানে ক্যাপচার করছে আর কি। তিনটে মারছে। তাহলে আমাকে দুইটা সরলরেখা দেওয়া আছে, আগে সরলরেখা দুইটা লিখে ফেলি। 8-এর 1 প্রথম সরলরেখা দেওয়া আছে 4x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, এরকম একটা সরলরেখা। এবং দেওয়া আছে হচ্ছে কি x প্লাস 7y মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা আরেকটা সরলরেখা। দুইটা সরলরেখা দেওয়া আছে। আপনি মনে হয় ক্লাস 27 আপলোড করছিলেন। হ্যাঁ, তো ওই যে কয়েকজন ফোন করে আমাকে বলতেছে বুঝলাম না, class 27 নাই। আমি তো আপলোড করছি। আপলোড করছো, ওই আমার link কাছে। নেই। আচ্ছা যাই হোক, ছিল, ওকে। পরে তো আমি দিলাম, মানে পরে দিয়ে আপনি দিয়ে রাখছেন। আমার হচ্ছে ফোন দিয়ে বলে কি যে 27 ক্লাস কই, আমি বললাম অবশ্যই আপলোড করা আছে। তারপরে আমি নিজে খুঁজে পাই না। তারপরে আমার জানাইছিল, ওকে দেখ তুই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ওখানে পাবি যা। ফিজিক্সের চ্যাপ্টার 7 এর 13 নাম্বার ক্লাসের পার্ট 2টা মানে একবার পাই আরেকবার পাই না। আমি তো ওগুলো তো সব পাবলিক করে রাখা, মানে তুই ওগুলো ডাউনলোড দিয়ে রাখবে তাইলে। ফিজিক্স আমি মানে একবার পাইছি তারপরে এখন আর পাই না। হ্যাঁ হ্যাঁ, কেউ কি ডিলিট করে দিচ্ছে নাকি? কেউ করলে তো তোমার দিকে হাত। পাবলিক করলে যে কেউ ডিলিট করতে পারবে? না না না, পারবে না। পারবে শুধু তুমি আর আমি। মানে আমি ডিলিট করি না। কোনো কিছু আপলোড হয়ে গেলে আর ডিলিট ফিজিক্স করবে 13 না। ক্লাসের সময় আমি ছিলাম না। আচ্ছা, তুমি কিন্তু ভাই আগের ক্লাস তো চেঞ্জ করতে পারবা, কি আছে? সেই ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। জিমেইল লাগানো আছে। কিন্তু এই কাজ করো না, কোনো না, কিছু না। ডিলিট করো না। স্যার সার্টিফিকেট আছে না আছে? সানভির কাছে? আচ্ছা, আমরা তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করবো, হ্যাঁ। সানভিকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব নিতে অপারগ। আচ্ছা দেখো ওকে, তাহলে সমস্যা নেই, আবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা পাসওয়ার্ডটা অন্যরকম, আপনি আবার ওখান থেকে দিলে তারপর আমার মোবাইলে কানেক্ট হয়। আমি যেদিন ফার্স্ট আমার দিয়েছিলেন না, আপনার মোবাইলে তো কোড যায় একটা, হ্যাঁ। কোডগুলো আপনি একদিন দিলে মনে হয় যায়, তারপর আমারটা কানেক্ট হয়েছে। আচ্ছা দেখো, হ্যাঁ বল কি কি? দুধ, হ্যাঁ দুধ দাও, দুধ দাও। তুমি কিন্তু ঠিকঠাক মতো ক্লাস করছো না, হ্যাঁ বাসায় যায় ঠিকঠাক মতো করে ফেলো আর কি, হ্যাঁ ওকে। দেখো এখানের মধ্যে এই যে দুইটা সরলরেখা দেওয়া আছে, বলছে এদের মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি এইখানের মধ্যে সহজ কথা হচ্ছে কি, এই যে দুইটা সরলরেখা দেওয়া আছে আমারে, এখন এই দুইটা সরলরেখার যে মধ্যবর্তী কোণ, এইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে এই সমদ্বিখণ্ডক, এই কোণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর এই কোণটার সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডক বললেই দুইটা বোঝায়, এইটা আর এটা, এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের প্রথম অংশ। তাহলে প্রথম অংশটা ভাইয়া করার জন্য আমি ভাইয়া বলে দিই। প্রথম অংশে ভাইয়া বলা হয়েছে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে। তাহলে 1 নং আর 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি বের করতে বলে, তার মানে কি আমি প্রথম সরলরেখাটা লিখে নিলাম 4x মাইনাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এটা ইকুয়াল টু লিখে প্লাস মাইনাস সাইন দিব। তারপর দ্বিতীয় সরলরেখা মানে এক্স প্লাস 7y মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এখন তার মানে কি নিচের 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কি 4 রুট 2, এসব করারও দরকার নেই। 4x মনে আছে তো ভাইয়া তোমাদের, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা যদি হয় তার মানে কি এটা 2x স্কোয়ার হয়, তার মানে কি 2কে রুট করলে রুট 2 আসবে, এক্স স্কোয়ারকে রুট করলে এক্স আসবে, তার মানে কি এক্স রুট 2।
অলওয়েজ হচ্ছে 4² + 4², এটা হিসাব করার দরকার নেই আর কি আসলে। 4√2, তার মানে কি এটা 4√2, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা 49 আর একে কি 50, 50 তাহলে 50 মানে 25 দুগুণে 50, 5√2, 25 দুগুণে 50, তার মানে কি এটা 5√2 x + 7y - 2। তার মানে কি এখানে ভাইয়া দেখা যাচ্ছে যে √2 ক্যান্সেল, √2 ক্যান্সেল, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করে দেই, আর 4 দিয়ে ভাইয়া কী করে দেই, এটাকে গুণ করে দেই, আর গুণ করে দিলে ভাইয়া এমন কিছু পাওয়া যাচ্ছে, দুইটা সমীকরণ পাবো। তার মানে কি আমি একটা পাচ্ছি 5 দিয়ে 4 × 5 = 20, এখানে একটু রাখো, এটা হচ্ছে 20x - 20y + 15, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে 4x + 4 × 7 = 28, 28y - 8, এরকম পেলাম। তো আমি পজিটিভ চিহ্ন নিয়ে যখন কাজ করব, পজিটিভ দিয়ে ইমপ্লাইজ দ্যাট দিয়ে দাও, তাহলে আর বাংলা কথা লেখা লাগবে না। তার মানে কি এটা হচ্ছে 20x - 20y + 15, এটা = 4x + 28y - 8। তো এদেরকে এদিকে নিয়ে আসি, তো 20x থেকে 4x চলে গেলে ভাইয়া কী হবে, 16x, 20y - 28y, তাহলে -48y, 15 থেকে আর 8 যোগ করো, তার মানে কি 23, 8 × 5 = 13, হ্যাঁ 23, এটা = 0, তার মানে এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। আবার মাইনাস চিহ্ন নিয়ে ভাইয়া কাজ করলে আমার এটা হবে কি 20x - 20y + 15, এটা = -4x - 28y + 8, মানে এইটাই চিহ্ন চেঞ্জ করে লিখছি। তো আবার এদেরকে এদিকে নিয়ে আসো, এখানের মধ্যে 24x - 20 - 28, তো এদিকে আসতে তো প্লাস হবে, +8y, 15 - 8, তাহলে কত, 7। তারপর এটা আরেকটা, ধরো এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা হচ্ছে আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেছি। ওকে, এখন দ্বিতীয় অংশে ভাইয়া বুঝতে, দ্বিতীয় অংশটা হচ্ছে এরকম যে এই সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো আসল কথা 3 নং সরলরেখার ঢাল বের করে ফেলো, 3 নং সমদ্বিখণ্ডকের ঢাল, 3 নং সমদ্বিখণ্ডকের ঢাল ধরো হচ্ছে আমি M3 বলে দিই, M3 হবে কি -x এর সহগ বাই y এর সহগ, তার মানে এটা হচ্ছে 16/48, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে কি 3 × 16 = 1/3। আবার 4 নং সমদ্বিখণ্ডকের ঢাল হবে কি, ধরো M4 বলি, এখানের মধ্যে -24/8, 3 × 8 = 24, -3, তাহলে ঢাল দেওয়ার গুণফল, সুতরাং M3 × M4, এটা হচ্ছে 1/3 × -3, এটা = -1, দেখছে না, লম্ব। তার মানে কি সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। সুতরাং সমদ্বিখণ্ডকদ্বয়, এটা কত নম্বর পেজ, পেজ 5, এখানে মাইনাস আসবে, আরে ভুলে গেছে, ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মাইনাস ভুলে গেলে হবে না। এখানে ভাই হয়েছিল কি, এই মাইনাস ছিল, মাইনাস, এটা 16/-48, তো এই মাইনাস মাইনাস প্লাস, তাই এখানে চিহ্নটা দেয়নি, বুঝছো? আচ্ছা, তো পেজ 6, এখানে ভাইয়া সুতরাং সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। দ্বিতীয় অংশ শেষ, তৃতীয় অংশে ভাইয়া আমি যেটা বলবো, তৃতীয় অংশটা বলা ছিল যে মূলবিন্দুধারী, বলা ছিল যে এদের মধ্যে কোনটি মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক। কথাটা হচ্ছে এরকম যে ধরো আমরা, এটা তো হ্যাঁ এক্স অক্ষ, ধরো এক্স ও এক্স প্রাইম, এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0, 0 বিন্দু। এখন আমি ধরো হচ্ছে তোমাকে বলে দিলাম, ধরো এটা একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, হ্যাঁ দুইটা সরলরেখা, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। তার মানে কি এই সরলরেখা দুইটার মাঝে কোন কোণের মাঝে মূলবিন্দুটা আছে, এই মূলবিন্দুটা কোন কোণের মাঝে আছে, এই কোণের মাঝে মূলবিন্দুটা আছে। তার মানে কি যেই কোণের মধ্যে মূলবিন্দুটা আছে সেই সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে বলছে, মানে মূলবিন্দুটা যে কোণ ধারণ করে আছে
সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে এই সমদ্বিখণ্ডকটা বের করতে বলে না, এটা বের করতে বলে না, বের করতে বলছে কি এটা, বুঝতে পারছো? তার মানে কি এরকম, মানে এই দুইটা সমদ্বিখণ্ডক তো বের হয়েছে, এই দুইটার মাঝে যে কোনো একটা হবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। এখন কোনটা যে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক এটা বোঝার জন্য সিস্টেমটা হচ্ছে কি, এই যে ভাই দুইটা সমীকরণ দেওয়া আছে না, এখানে শুধু এই ধ্রুবক পদগুলো দেখবা। এই ধ্রুবক পদ দুইটা দেখলে একটাকে বলে C1 আর একটাকে বলে C2। এই C1 আর C2 এরা যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে হবে প্লাস চিহ্ন নিয়ে যেটা পাইছো সেটা মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে হবে মাইনাস চিহ্ন নিয়ে যে সমদ্বিখণ্ডকটা পাবা তাহলে সেটা হবে মূলবিন্দুধারী কোণের। আমার C1 হচ্ছে প্লাস, C2 হচ্ছে মাইনাস, তাহলে বিপরীত, তাহলে মাইনাস নিয়ে কোনটা পাইছিলা, তাহলে মাইনাস নিয়ে পাইছি এটা, তাহলে এটা হবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। সহজ জিনিস, মানে হচ্ছে মূলবিন্দুটা বের করার কষ্ট কম। তার মানে কি আমার তাহলে তৃতীয় অংশে বলো এখানে 1 নং ও 2 নং সমীকরণের ধ্রুবক পদ দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট। একটা কথা বলাই যথেষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে সুতরাং ঋণাত্মক চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি হবে মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক। লিখে দাও। সুতরাং নির্ণয় সমীকরণ হবে, ওই যে ওই সমীকরণটা কোনটা ছিল, 2 নম্বর 24x প্লাস 8y, মাইনাস একটা হবে 24x প্লাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0, মাইনাস 10 দিয়ে সমদ্বিখণ্ডক, বুঝছো? এটাই answer। Yes, thank you। মানে এক অঙ্কের মধ্যে সে অনেক কিছু ঢুকাই দিছিল, তিনটা অংশের অঙ্ক, তিনটা অংশ ঢুকাই দিচ্ছে মোটামুটি আমাদের। আচ্ছা যাই হোক, ওকে, এমনি অঙ্ক কঠিন না কিন্তু। 8-এর 1, 8-এর 2-এ বলা আছে এরকম কিছু একটা, এত এত সরলরেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের, ওকে। আচ্ছা দেখো, 8-এর 2-এ বলছে দুইটা সরলরেখা দিচ্ছে, বলছে এত এবং এত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক y অক্ষকে টি আর কিউ বিন্দুতে ছেদ করে, টি আর কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এবার সামনে খাতা নিয়ে রেখে ছোটটা দেখা যায় আর পুরোটা খাতা আসছে। আচ্ছা দেখো এবার উদাহরণ 2 দেখো, এর থেকে বেটার হয় তুমি আরও একটু এদিকে নিয়ে আসো, তাতে তাহলে তো ঠিক আছে, এই খাতাটা পিছিয়ে নিতে পারবেন না। আচ্ছা দেখো এখানের মধ্যে দেখো উদাহরণ 2, এত এবং এত রেখা দুটোর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক y অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ এর দূরত্ব নির্ণয় করো। তাহলে উদাহরণ 2 এটাও দেখো আসছে। আবার 8-এর 2ও একই, এত এত রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক y অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। 8-এর 2 এখানের মধ্যে আমি যদি এরকম বলি ভাইয়া, ধরো 15x মাইনাস 8y প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা দেওয়া আছে, এবং ভাইয়া দেওয়া আছে কি 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা আরেকটা সম। এখন এই যে দুটো সরলরেখা দেওয়া আছে, এটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ ফার্স্টে বের করে ফেলি। 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, মানে ফার্স্টে এই কাজই করে ফেলতে হবে, সবগুলো অঙ্কের শুরুটা এরকমই। তার মানে সেটা হবে কি 15x মাইনাস 8y প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 15 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা হবে কি 4x প্লাস 3y প্লাস 5 রুট ওভার, এটা হবে কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা তো 3 4 5 ঘুরে ফেলতে পারতেছো। এটা 8 15 কত না, 8 আর 15 যোগ করে 23 বলতেছো? না না না, সে এখানে ব্যাপারটা হচ্ছে কি
এটা হচ্ছে এই যে 3, 4, 5 সমকোণী ত্রিভুজের বাহু ওটা দিয়ে মিলে নাকি? এগুলো মিলে না? 8 15 আমি জানি না। জানো না? আচ্ছা ক্যালকুলেটর নাও তাহলে। এস স্কোয়ার করো। এই যে দেখো 225 তোমাদের মনে পড়ে যাবে। 15 স্কোয়ার হচ্ছে 225, এর স্কোয়ার হচ্ছে 64, তার কি 9, 8, 289, 17 স্কোয়ার। জি স্যার 17 স্কোয়ার 17 স্কোয়ার এখানে মধ্যে 17 স্কোয়ার, 29, এই যে 29, 17 স্কোয়ার হচ্ছে 17, 8 15 17, তাহলে আরেকটা মুখস্থ করো, 8 15 17। তুমি তো 3 4 5, তারপরে এটার দ্বিগুণ তিনগুণ করে কতগুলো মুখস্থ রাখছো, 6 8 10, 5 12 13, হ্যাঁ 12 13 মানে 5 12 13, এটা আরেকটা হচ্ছে 8 15, 8 15 17, এরকম কতগুলো মনে রেখো। অবশ্য মনে রাখা শেষ নেই, অনেক অনেক কিছু মনে রাখতে হবে তাই। আচ্ছা দেখো রাখতে পারো তাহলে 8 15 17, নাহলে ভাইয়া তুমি হিসাব করে দেখতে পারো। ভাইয়ার হিসাব করার ইচ্ছা নাই, কিন্তু অনেক দূর ধরে হিসাব করে ফেলছি। 15x - 8y + 3 / 17, 17 একটা বাজে সংখ্যা, মৌলিক সংখ্যা তো, 4x না, সুন্দর সংখ্যাও কেউ কেউ বলবে, মৌলিক সংখ্যাকে আবার অনেকে অনেক পছন্দ করে, 5। তো আসল কথা হচ্ছে কি, আমার 5 দিয়ে এটারে গুণ করতে হবে, 17 দিয়ে গুণ করা হচ্ছে, তুমি যদি 17 নামটা ভালো পারো তাহলে 17 দিয়ে গুণ করতে পারবা। 5 দিয়ে গুণ করাটা সহজ, 5 15 75, 75x, 5 8 40, 40y + 3 5 15, প্লাস মাইনাস 17 দিয়ে গুণ করলে, হ্যাঁ বলো এবার, 4 17 কত, 68x, 3 17 কত, 51, 5 17 কত, কত, 85। এখানের মধ্যে তুমি 5 দিয়ে গুণ করা তো সহজ, এটা 2 দিয়ে ভাগ করতে পারবা, 8 দুগুণে 16, 8.5, 8.5, একটা শূন্য বাড়াও মানে 85, ওর কথা ঠিক আছে, 85 হবে। আচ্ছা দেখো 5 দিয়ে গুণ করা সবসময় সহজ কেন, কারণ 2 দিয়ে ভাগ করতে হয়, 10 গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করা মানে তো শূন্য বাড়ানো, তাহলে শুধু 2 দিয়ে ভাগ করতে লাগে হয়, এখন 2 দিয়ে ভাগ করলে 8.5 বুঝতে, মানে 85। আচ্ছা মাথায় একটু ক্যালকুলেশন করো মাঝে মধ্যে, প্লাস চিহ্ন এই যন্ত্র কিনার মানে কি ধরো না, ওই যন্ত্রের কাজ যন্ত্র করবো, যেগুলো মাথায়, ওই মাথা চেক করবা, এটা দিয়ে চেক করবা মাথা ঠিক মতো, তোমার মাথা ঠিক আছে কিনা, নাকি তোমার তোমার কয়েকদিন দেখছি ইউটিউবে এরকম ভিডিও দেয় যে এতদিন এত সালে এত তারিখ কি বার ছিল এই এই ম্যাথ বইয়ের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথকে ক্যালকুলেটরের সাহায্য করে। দেখো, তোমার এই শুধুমাত্র যদি ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিত ঢাকা ভার্সিটিতে, 99.99% ম্যাথ বা 99% ম্যাথ শুধু এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য অ্যান্সার পেয়ে যেত। তোমরা আনলাকি আর কি, মানে ম্যাথের 30 নম্বর ফ্রি, ম্যাথের 30 নম্বর ফ্রিতে পাইতা, সেই ফ্রিটা বন্ধ করে দিচ্ছে। কবে তাহলে কবে ঢাকা আমরা যে আনলাকি আনলাকি সবাই তো আনলাকি এই জন্য বলছি। আসলে ঢাকা ভার্সিটি হচ্ছে, যেমন ভাইয়াদের সময় ভাইয়ারা মোবাইল নিয়ে ঢুকতে পারতাম, কিন্তু সুইচ অফ রাখতে হতো, মোবাইল বাজা যাবে না, শব্দ করা যাবে না, এইটা কিন্তু মোবাইল নিয়ে ঢুকে যেত। তারপর হচ্ছে তখন, হ্যাঁ কি হইল? ওজন না 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 ভাইয়া কি আদিম জমানা মানুষ, নর্মালি হচ্ছে মোবাইল, এই যে বাটন ফোনগুলো, তো ভাইয়াদের সময় টাচ স্ক্রিন আসছে, সমস্যা নেই, প্রথম দিকে আর কি। তো ওই বাটন ফোনগুলো বা টাচ স্ক্রিন তখন সবার হাতে হাতে নাই, বাটন ফোন বেশিরভাগ, কিন্তু মোবাইল না যেত, কিন্তু ফোনে কথা বলা যেত না, কিন্তু হচ্ছে ওই যে কথা বলবো না আমি দেখে দেখে না এই যে, হ্যাঁ এই জন্যই তো এরকম ধরা খায়, তো মোবাইলটা ওরা একটা করে ধরা খায়, ওইটা বন্ধ, তো মোবাইল ফোনে ধরা খাইছে, এই যে ফোনে হচ্ছে ব্লুটুথ লাগায় সুন্দর হচ্ছে কথা বলতেছে আর লিখতেছে,
সুন্দর ধরা খাওয়ার পর আর সব হচ্ছে একটু মেয়েরা ধরা খাইছে, তাও আবার বোরকাওয়ালা এগুলো। এবং ধরা খাওয়ার পর হচ্ছে এগুলো কিন্তু সাথে সাথে পুলিশ নিয়ে যায়, ধরে নিয়ে যায়, খুব বাজে ধরনের হ্যারাস করে। একদম বাবা মারে ডাকায় নিয়ে আসে, তুমি একটা স্টুডেন্টে জেলখানায়, তারপর বাপ মা এসা, এরপর তার হোতা খোঁজার চেষ্টা করে কই থেকে, একদম দরকার হলে রিমান্ডে নিয়ে যেয়ে দরকার হলো গিয়ে কে কোশ্চেন আউট করছে এইসব বের করার চেষ্টা করে, মানে পুরো প্রসেস জানে। এমন এইসব প্রসেস জানলে ঢাকা ভার্সিটির যে মানে পরীক্ষা কমিটি সে কী করে, আচ্ছা মোবাইল নিয়ে তো ঢোকা যাবে না, তারপর মোবাইল বাদ, তারপর হচ্ছে ঘড়ি নিয়ে ধরা পড়ছে, এরপরে তারপর ঘড়ি নেওয়া বাদ, এই ফর্মের দাম 100 টাকা বাড়ায় ফেলছে, 100 টাকা বাড়ায় যে ক্লাসরুমে নাকি ঘড়ি দিবে সেই জন্য ফর্মের দাম 100 টাকা বাড়ানো হয়েছে, 100 টাকা বাড়ানো হয়েছে। আমার কথা হচ্ছে একটা ক্লাসরুমে আর প্রত্যেক বছর বাদ দাও, ঘড়ি তো অলরেডি আসেই ক্লাসরুমে, তারপরে হচ্ছে সবার জন্য 100 টাকা যদি বাড়াও, একটা ক্লাসরুমে যদি 200 জন স্টুডেন্ট থাকে, 200 ইন্টু 100 কত? হ্যাঁ, কিন্তু ঘড়ির দাম কত? যদি নতুন ঘড়ি পরীক্ষা উপলক্ষে আমি প্রত্যেক ঘড়ি কিনি, কয়টা ঘড়ি লাগাও? এটা একটা সমস্যা। তারপর ঘড়ি বাদ গেলাম, তারপর ক্যালকুলেটর হচ্ছে ওই যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর আছে, একদিন ধরা গেল কি এখানের মধ্যে ওই যে লেখা ওঠে না, লেখা উঠতেছে 1A 2B 3C, এই ধরা খায় ক্যালকুলেটর বাদ। দুদিন পরে মনে হয় কলম পেন্সিল নাও বাদ দিয়ে দিবে, বললো যে এখান থেকে পেন্সিল দেওয়া হবে বা কলম দেওয়া হবে, তোমরা সেটা দিয়ে এটার জন্য আবার 100 টাকা বাড়াবে। এখান থেকে ক্যালকুলেটর হ্যাঁ, এটা করলে সমস্যা ছিল না, আসলে ক্যালকুলেটর দেওয়া উচিত ছিল। ক্যালকুলেটর দিলে মানে ওরা ক্যালকুলেটর দিবে সেজন্য 1500 টাকা বেশি, 1500 টাকা না, মানে দামি যেহেতু 1450 টাকা, তার মানে ক্যালকুলেটর দিতে গেলে তাকে বাড়াইতে হবে 2000 টাকা, এটা অনেকে মানবে না। এখন হচ্ছে তুমি তো পরীক্ষা এক জায়গায় দিবা না, এখন তাও গুচ্ছ পদ্ধতির জন্য পরীক্ষা কম হচ্ছে, তার মানে কি এইটা যদি বাড়াইতো তার মানে কি তুমি শুধু ভর্তি ফর্ম কেনার জন্য কতগুলো 2000 টাকা, আর তোমার কয়টা ক্যালকুলেটর হতো, 50টা পরীক্ষা দিলে 50টা ক্যালকুলেটর। এখন আরও মজার ব্যাপার হচ্ছে ক্যালকুলেটরগুলো দিয়া যদি আবার নিয়ে নেয় তাহলে আরও টাকাও গেল। আচ্ছা যাক, ওকে ভাই, এসব কথা না বলি আর, আমার ধরে দিবেন। আচ্ছা তোমরা কি এগুলো ভিডিও করতেছ? আচ্ছা 75x, এটা 68x, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 75 থেকে 68 চলে গেলে 7x, এটা 40, এটা 51, তাহলে ভাই এটা হবে কি 91 মাইন 15 85, তাহলে ভাই কী হবে মাইনাস 85 থেকে 15, এটা তো সহজ 70। তার মানে কি পজিটিভ সাইন নিয়ে আমি একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছি এখানে, এটা একটা সমদ্বিখণ্ডক 9x 7x মাইনাস 91y মাইনাস 70। এটা ঠিক। বিভিন্ন বড় বড় সংখ্যার বর্গ, তারপরে লগের ভিতরে যে দশমিক মানগুলো থাকে, হ্যাঁ, এগুলো তো টেকনিকগুলো, হ্যাঁ কিছু কিছু তো ক্যালকুলেটর ছাড়া বের করা কষ্টকর, কিন্তু ভর্তি পরীক্ষা যেগুলো আসে সেগুলোতে কোনো না কোনো টেকনিক ব্যবহার করা যায়, টেকনিক ব্যবহার করা যায় দেখেই ভাইয়া ওগুলো দেয়। তুমি নর্মাল ক্যালকুলেশন আগে করো, তারপর ভাইয়া টেকনিক শিখো। আবার আমি যখন মাইনাস সাইন নিয়ে কাজ করব তখন আসবে কি 75x, হ্যাঁ 75x উল্টা করে লিখো, এটা 75x মাইনাস 40y প্লাস 15, আর এটা হবে কি মাইনাস 68x মাইনাস 51y মাইনাস 51y 1y মাইনাস 85, মাইনাস 10 প্লাস 85 মাইনাস 85, হ্যাঁ এটা। এখন তার মানে কি এই 75 আর 68 কত হবে, 75 আর 70 কত হবে এটা বলো? 145 হবে, তাহলে 2 কমো 143 মাইনাস 40 প্লাস 51, তার মানে কি প্লাস 11y 15 আর 85 যোগ করলে কত হবে? যদি সমীকরণগুলো একদম জঘন্য টাইপের সমীকরণ, মানে উদাহরণটা ভালো আর কি, এটা হচ্ছে 4 নং সমদ্বিখণ্ডক। আচ্ছা তাহলে ভাই প্লাস চিহ্ন নিয়ে আমি একটা সমদ্বিখণ্ডক পাইছি 7x মাইনাস 91y মাইনাস 70, একটা সমদ্বিখণ্ডক এটা একটু লিখে রাখি 7x মাইনাস 91y
-70। এটা হচ্ছে একটা 3 নম্বর সমদ্বিখণ্ডকটা, এটা 4 নম্বর সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এখন আমার এই যে সমদ্বিখণ্ডক, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা ঢাল পজিটিভ আর এটা ঢাল হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, তোমাকে এমনি বলে যে এখানের মধ্যে এটা ঢাল পজিটিভ মানে এটা উপরের দিকে উঠতেছে, আর এটা ঢাল নেগেটিভ মানে এটা নিচের দিকে নামতেছে। তার মানে কি, ধরো হ্যাঁ, একটা উপরের দিকে উঠছে, একটা নিচের দিকে নামছে, ধরো এই টাইপের, এটা উপরের দিকে উঠছে, এটা ধরো 3 নম্বরটা, আরেকটা নিচের দিকে নামছে, ধরো এরকম, এটা 4 নম্বরটা। আমি যদিও জানি না, তবে হচ্ছে এরকম হতে পারে, অথবা ভাই এরকম হতে পারে। ধরো হচ্ছে এটা নিচের দিকে নামছে, তার মানে এটা 4, এটা উপরের দিকে উঠছে 3, এরকমও হতে পারে। এই যে উপরে উঠছে এটা নামছে, অথবা এরকম হতে পারে। এখন এটার মধ্যে কোনটা এরকম হবে, মানে যেমন এইখানের মধ্যে, বা আমি এরকম করে দেখাতে পারবো, সমস্যা নেই। এখন ও আমাকে বলছে এই যে সরলরেখাগুলো আরও বিভিন্ন ছবি আঁকতে পারি আমি এরকম, কিন্তু ভাইয়া দেখো এই যে 3 নং সমদ্বিখণ্ডক, এটা ওয়াই অক্ষকে ধরো পি বিন্দুতে ছেদ করছে, আর এটা ভাইয়া ধরো ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে ভাইয়া জিজ্ঞেস করছে পি কিউ এর দৈর্ঘ্যটা ভাইয়া নির্ণয় করতে। এখন কথা হচ্ছে ও ওয়াই অক্ষকে কি বিন্দুতে ছেদ করছে ভাইয়া, এটা বের করার জন্য ওয়াই অক্ষে কি ভাইয়া এক্স ইকুয়াল টু 0। কেউ কেউ ভাইয়া কি এখানে এক্স এর মান 0, এখানে এক্স এর মান 0 বসে দিল। আবার কেউ কেউ সাজাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 আকারে সাজাবে। তাহলেও তো ভাইয়া বোঝা যায়। তো কী করবা, 0 ধরে করবা নাকি আমি শর্টকাট দিয়ে শর্টকাট 0 বসালেই তো শর্টকাট হয়, তাই না? শূন্য থেকেই আসছে। আচ্ছা দেখো, এখানের মধ্যে বলছে যে এই সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ওয়াই অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। তার মানে কি, তাহলে পি কিউ এর স্থানাঙ্ক বের করো। আমি ভাইয়া এটা তো গেল ভাইয়া, ধরো আমি এরকমই ভাইয়া বলি যে মনে করি 3 নং ও 4 নং সমদ্বিখণ্ডকদ্বয় ওয়াই অক্ষকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। সুতরাং এখন তার মানে কি ছেদ করে, এটা তো বলেই ফেলছো। তার মানে কি 3 নং সমীকরণে তাহলে ও কী করবো, এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, কারণ ওয়াই অক্ষের উপরে এক্স এর মান কি 0। এই জন্য এখানে যদি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে ভাইয়া কী হবে, -91 ওয়াই -70 এটা ইকুয়াল টু 0। তার মানে কি ওয়াই ইকুয়াল টু হবে কি -70/91। তার মানে কি এখানের সাথে সাথে কিন্তু পি বিন্দু পেয়ে যাচ্ছে 0 -70/91, এটা হচ্ছে পি বিন্দুটা। আবার হ্যাঁ 4 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই এখানের মধ্যে যদি বসাও এক্স ইকুয়াল টু 0, তাহলে ভাই কী পাবা মাইনাস, এই যে দেখো সমীকরণ হচ্ছে এইটা, এখানে x0 মানে এটা 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাই পাচ্ছ 11y + 100 এটা ইকুয়াল টু 0। তার মানে সেই ক্ষেত্রে y ইকুয়াল টু -100/11। তার মানে কি ব্যাপারটা পাচ্ছি হচ্ছে কি কিউ বিন্দুর পেয়ে গেলাম, সব এটা দিলে তো হবে না, তাহলে কিউ বিন্দু হবে কি 0 -100/11, এটা পেয়ে গেলাম। তাহলে পি কিউ তো পাওয়া হয়ে গেছে, যদিও পি কিউ বের করতে পারলে না, পি কিউ এর দৈর্ঘ্য চাইছে। দৈর্ঘ্য মানে কি ভাই, দেখো আমি এই দুইটা তো পাই গেছি, বিন্দু দেওয়া থাকলে ভাই ভুজ তো সমান, তাহলে কোটি দুইটা বিয়োগ করলেই হবে। তার মানে কি পি কিউ দূরত্ব বের করতে বসতে, সুতরাং পি কিউ এটা হবে মডুলাস অফ, দেখো এইটা মাইনাস এটা করতে পারো অথবা এইটা মাইনাস এটা করতে পারো, কোনটা বড় মনে হইতেছে? এটা বড়। কিন্তু মাইনাস তো মানে যেটা বড় লাগে সেটা ছোট, মাইনাস মান বড় হইলে সেটা ছোট। তার মানে কি এইটা থেকে এটা বিয়োগ করে তাহলে হ্যাঁ -70। তারপরেও চিন্তা করবা, ব্রেন কাজ করবে, ব্রেনটা দিয়ে যত কাজ করাইতে পারবা তোমার জন্য তত লাভ। ব্রেন এমনভাবে বানানো হয়েছে, ব্রেন নিজে চিন্তা করতে চায় না, তো তারে দিয়ে চিন্তা করাইতে হয়। 8
দেখো আমার হচ্ছে সংখ্যাটা একটু বাজে। গুণ করে দেখি 100 ডিভাইডেড বাই 11 মাইনাস হচ্ছে 70 ডিভাইডেড বাই 91। হাই রে, জীবন এটার অ্যান্সার হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। 1190 বাই 143। দেখো এটার অ্যান্সার কি দেওয়া আছে? এত বাজে অ্যান্সার, 1190 বাই 143। হ্যাঁ নিজে বানানো। এই যে এই উদাহরণের অঙ্কটা ভালো হয়েছে, উদাহরণেরটা এত পচা না। এখানে দেখো কি সুন্দর 4/3 আসছে, মানে এইটা এই জন্য এটা বোর্ডে বেশি আসছে। এরকম অ্যান্সারের কারণে অনেক সময় লাগে অঙ্ক কাটে। আমি একটা অঙ্ক করছিলাম পরীক্ষার মধ্যে, তো আমার অ্যান্সারটা একটু অদ্ভুত আসছিল, তো আমার বন্ধুটা আবার অনেক সুন্দর একটা অ্যান্সার আসছিল, আমি একটা দেখিনি, ওরা আমারটা কাইটে দিছিল, যেটা কাইটে দিয়েছিলাম ওইটা ঠিক ছিল। আচ্ছা, দেখলে মাঝে মধ্যে এই সমস্যাটা হয়। আর এখানের মধ্যে দেখো আমার যে দুইটা সরলরেখা ছিল, হ্যাঁ সমদ্বিখণ্ডক ছিল। একটা সমদ্বিখণ্ডক ছিল এরকম 7x মাইনাস 91y মাইনাস 70, তার মানে কি এটা 70। তুমি চাইলে কিন্তু এটাকে এই 70 ভাগ করে দিতে পারতা, তার মানে কি এটা হতো কি 7x বাই 70 মাইনাস 91y বাই 70 এটা ইকুয়াল টু 1, মানে x ডিভাইডেড বাই 70/7 এটা প্লাস y ডিভাইডেড বাই 70/91 এটা, মাইনাসটাকে নিচে লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু 1। তার মানে সেটা y অক্ষকে কী বিন্দুতে ছেদ করবে এটা এখান থেকেও কিন্তু বলা যায়। এটা যদি y অক্ষকে p বিন্দুতে ছেদ করে তাহলে 0 - 70/91। এরপর ঝামেলা না করে এরকম করে সাজায়। দ্বিতীয় সমদ্বিখণ্ডকটা ছিল হচ্ছে 143x প্লাস 11y ইকুয়াল টু -100। তো -100 দিয়ে ভাগ করে দিলে 143x বাই -100 এটা হবে কি প্লাস 11y বাই -100 এটা ইকুয়াল টু 1। দ্যাট মিনস হচ্ছে x বাই -100 বাই 143 এটা হবে কি প্লাস y বাই -100 বাই 11 এটা ইকুয়াল টু 1। আমি ভাই এই আন্দাজে ছবি আঁকতেছিলাম, এখন আর আন্দাজে ছবি আঁকার দরকার নাই, যদিও একদম পারফেক্ট ছবি এঁকে তোমাকে দেখা দিতে পারবো। তার মানে এখানে থেকে যদিও অ্যান্সার তো এমনি বের হয়ে যায়, কিন্তু আমি রিয়েল ছবিটা দেখতে চাচ্ছিলাম। -100/11 এই যে ভাইয়া PRQ বিন্দুর কথা বলছিলাম সেই দুইটা বের হয়ে গেছে। মানে রিয়েল ছবিটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। দেখো এখানে এক্স অক্ষের ছেদক অংশ হচ্ছে পজিটিভ, ওয়াই অক্ষের ছেদক অংশ হচ্ছে নেগেটিভ। আমি যদি এরকমই বলি এক্স অক্ষের ছেদক অংশ পজিটিভ, ওয়াই অক্ষের ছেদক অংশ নেগেটিভ, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, মানও বুঝতে হবে না। তার মানে এখানে সরলরেখাটা হচ্ছে আসলে এরকম, এই সমদ্বিখণ্ডকটা এমন। এখন এটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে ভাইয়া 3 নং সমদ্বিখণ্ডক, এবং সেটাই হচ্ছে কত -70/91, সরি 0কে লিখবে 0 - 70/91। আর 4 নম্বর যেটা ভাইয়া দেখো এটা কি এক্স অক্ষ ছেদক অংশ সেটাও নেগেটিভ, ওয়াই অক্ষের ছেদক অংশ সেটাও নেগেটিভ। হ্যাঁ এক্স অক্ষের ছেদক অংশ এটা তাহলে তো আরো টাইনা লম্বা করতে হবে। এবার ভাইয়া যে সমদ্বিখণ্ডক এক্স এরটাও নেগেটিভ ওয়াই এরটাও নেগেটিভ, তার মানে তোমার এবারের সমদ্বিখণ্ডকটা হচ্ছে এটা 4 নম্বর। তার মানে কি এটা ওয়াই অক্ষকে এই যে কিউ বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে কি 0 - 100/11। তার মানে কি এইটা পি এটা ভাইয়া কিউ। এখন হচ্ছে তোমাকে ভাই বলছে এই পি কিউ এই দৈর্ঘ্যটা বের করতে বলছে, তার মানে কি দুইটাই নেগেটিভ আসছিল না, এটা থেকে ভাই এটা বাদ দিয়ে দিলেই তো এই দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এবার বুঝছো রিয়েল ছবি হচ্ছে এরকম। আমরা তো আন্দাজে ভাইয়া দেখাচ্ছি কিন্তু রিয়েল ছবি এটা। আর উদাহরণে যেটা ভাইয়া সেটার কিন্তু ছবি ছিল এরকম, এটা বেশি সুন্দর ছিল। এই এই পিকিউ ঝামেলা কম। আচ্ছা দেখ এটা কিছু যায় আসে না, ঝামেলা কম বেশির কিছু না। এমনি ভাইয়া তুমি দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করবা, মানে আসলে ছবি টবি নিয়ে বেশি চিন্তা না করলে ভাইয়া
অত ঝামেলা নাই কিন্তু আসলে সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণ বের করবো, ও বলছে y অক্ষকে ছেদ করতে, তাহলে x = 0 বসাবো, x = 0 বসালে y এর মান পাবো, তাহলে বিন্দু দুইটা পাওয়া হয়ে যাবে, তাহলে কোটি দুইটা বিয়োগ করে দিলে ভাই কী হবে, বিয়োগফলের মানটাই হবে কি দূরত্ব। এটা আর কি বেশ কয়েকবার আসছে, কারণ কি পেজ 11। আচ্ছা, এর পরের অঙ্কটা সর্বোচ্চবার আসছে, আর পরে যে 3 নম্বর 8-এর 3 সবচেয়ে বেশিবার এটা আসছে, কেন আসছে সেটা জানি না, কিন্তু অনেকবার আসছে আর 8-এর 3। 8-এর 3 নম্বর ভাবে বলছে দেখাও যে 01 বিন্দুটি এত এত এর অন্তর্ভুক্ত কোণগুলোর একটা সমদ্বিখণ্ডকের মধ্যে অবস্থিত। মানে একটা হচ্ছে কি আমার যে দুইটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা হচ্ছে 12x - 5y + 1 = 0, এটা একটা সরলরেখা দেওয়া আছে, এবং আরেকটা সরলরেখা দেওয়া আছে 5x + 12y - 16 এটা = 0, এটা আরেকটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে, মানে এটা একটা সরলরেখা, ধরো এটা আরেকটা সরলরেখা, 1 আর 2। এখন এইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক তো দুইটা, এটা হচ্ছে একটা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, আর এইটা হচ্ছে ভাইয়া আরেকটা মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। তো এইরকম 3 আর 4 দুইটা সমদ্বিখণ্ডক পাওয়া যায় আমি যতটুকু জানি। এখন তোমাকে একটা বিন্দু দেওয়া আছে 01 বিন্দু, তোমারকে বলছে যে 01 বিন্দুটা দেখাও যে 01 বিন্দুটা এই দুইটা সমদ্বিখণ্ডকের মাঝে যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, হয় 3-এর উপর অবস্থিত, না হয় 4-এর উপর অবস্থিত। তাহলে আমাদের একটা নর্মাল অঙ্কটা করার সিস্টেম হচ্ছে এরকম যে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেললাম, তাহলে দুইটা সমীকরণ 3 আর 4-এর সমীকরণ বের করে ফেললাম, তারপর 01 বিন্দুটা ওই সমীকরণ দুইটাতে বসাই দিই, দেখি যদি 3 নংকে সিদ্ধ করে, তাহলে হ্যাঁ মানে 01 বসানোর পর যদি লেফট সাইড = রাইট সাইড হয়, তার মানে কি সিদ্ধ হলো, তাহলে বলবো যে হ্যাঁ 01 বিন্দুটা 3 নং সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। আর যদি 4 নংকে সিদ্ধ করে, তাহলে বলবো কি 4 নংয়ের উপর অবস্থিত। আর যদি কোনোটাকে সিদ্ধ না করে, তাহলে হ্যাঁ এদের উপর অবস্থিত না। নর্মাল অঙ্ক করার সিস্টেম হচ্ছে এটা, বুঝতে পারতেছো ভাইয়ের কথা? তার মানে কি আমি তাহলে ভাইয়া দেখি এই টেকনিকে করলে মেথড 1 বলতেছে এটা। মেথড 1-এ ভাইয়া করলে এরকম যে 1 নং ও 2 নং সরলরেখার, এটা কত নম্বর পেজ? 12। তার মানে কি ওকে 1 নং ও 2 নং প্রশ্ন বুঝছো তো না? 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা কি হবে? প্রথম সরলরেখাটা লিখে নিলাম 12x - 5y + 1 ডিভাইডেড বাই √12² + -5² 5 12 13 হবে প্লাস মাইনাস, এটা হবে 5x + 12y - 16 ডিভাইডেড বাই √5² + 12²। এটা 5 12 13, এটা 5 12 13, মানে এটা ক্যান্সেল। তার মানে কি পরের লাইনে ফ্রেশ করে লিখে দিলে হয় 12x - 5y + 1 = প্লাস মাইনাস, এটা হবে কি 5x + 12y - 16 এটা। তার মানে কি আমি পজিটিভ চিহ্ন নিয়ে একটা কিছু পাবো, পজিটিভ সাইন নিয়ে যদি করো তাহলে ভাই আমি পাচ্ছি প্লাস সাইন নিয়ে করছি, প্লাস সাইন নিয়ে 12x - 5y + 1 = 5x + 12y - 16। তো এদেরকে এদিকে নিয়ে আসি, এদিকে যদি নিয়ে আসো তার মানে কি 12x থেকে 5x চলে গেলে ভাই কী হবে 7x, 5 আর 12তে কত হবে 17, 17y, 16 এদিকে নিয়ে আসলে প্লাস 17, এটা = 0। তার মানে পজিটিভ চিহ্ন নিয়ে আমি একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। আবার নেগেটিভ চিহ্ন নিয়ে যদি পেতে চাই, তাহলে 12x - 5y + 1 = -5x - 12y + 16, এটা আবার এদেরকে এদিকে নিয়ে আসো, তার মানে কি 12 আর 5 17, 17x, তারপর 12 এদিকে নিয়ে আসো প্লাস 12 হয়ে যাবে, তার -5, তাহলে কী হবে +7y, তাই না? 7 5 12, আর 16 দিকে আনলে -16 মানে -15, তার মানে এটা আরেকটা সমদ্বিখণ্ডক, দুইটা সমদ্বিখণ্ডক বের করে ফেললাম। এখন তুমি 01 মনে মনেই ভাই বসাও, এক্সের জায়গায় 0, এক্সের জায়গায় 0, এটা দেখেই না বুঝে ফেলা উচিত ছিল ভাই, ছবি আঁকছি 3-এর উপর দিয়া, তাহলে 3-এর মধ্যে এক্সের জায়গায় 0 বসাইলাম, ওয়াইয়ের জায়গায় 1, তাহলে শূন্য হলো -17, -17 আর +17 কাটাকাটি, তার মানে এটারে সিদ্ধ করবে। এটাতে যদি বসায় 0, 7 আর -15 শূন্য হয় না, কারণ রাইট সাইডে শূন্য মানে লেফট সাইডেও শূন্য হতে হবে। এখন বলো, এখন বা এখানে 01 বিন্দুটি
3 নং সমদ্বিখণ্ডককে বসিয়ে পাই, বসিয়ে কি পাবো, লেফট সাইড এটা ইকুয়াল টু 7 ইন্টু 0 মাইনাস 17 ইন্টু 1 প্লাস 17, এত কাহিনী না করলেও হয় 0, মানে রাইট সাইড। মানে তুমি শুধু একটুকু বললো 0 1 বিন্দুটা 3 নং সমদ্বিখণ্ডকে বসায় পাইছি যে এটা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, মানে 0 1 বিন্দু দ্বারা তুমি বলে দাও। সুতরাং 0 1 বিন্দুটি 3 নং সমদ্বিখণ্ডককে সিদ্ধ করে। আচ্ছা, এটাই বসানো লাগবে না? বসে দেখাইতে পারো। এক বিন্দু যদি দুইটা সমীকরণকে সিদ্ধ করে ফেলে তার মানে কি এই বিন্দুটা হচ্ছে এই ছেদ বিন্দু। আমি এটাই ভাবছিলাম। আমি তো বসে দেখছি যে সিদ্ধ করে না, তাই আর বলি নাই কিছু। ঠিক আছে, 0 1 বিন্দুটা 3 নং সমদ্বিখণ্ডককে কি করে, সিদ্ধ করে। এখন সিদ্ধ করে তার মানে কি তুমি বলে দাও সুতরাং 0 1 বিন্দুটি, মানে এবার প্রশ্ন দেখে লিখতে পারো 0 1 বিন্দুটি এত এত এর অন্তর্ভুক্ত কোণের একটি সমদ্বিখণ্ডকের উপর 0 1 বিন্দুটি 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। সবাই একটু বুঝতে পারছো? কঠিন লাগে নাই তো? আচ্ছা, এবার আরেকবার দেখো। হ্যাঁ, এবার ম্যাথড 2তে দেখি। ম্যাথড 2তে যখন দেখবা তখন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই যে এই পৃষ্ঠাটা আবার নিয়ে আসছি। ফার্স্ট কথা বলছে যে এরকম এই যে ছবি হচ্ছে এটা, হ্যাঁ, 1 নং আর 2 নং সরলরেখা দেওয়া আছে ম্যাথড 2। এখন হচ্ছে বলছে যে আমাকে প্রমাণ করো যে 0 1 বিন্দুটা এই 1 নং আর 2 নং সরলরেখার যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। এখন আমি দেখো এই ছবিটাকে একটু চেঞ্জ করে দেয়। এই 0 1 বিন্দু থেকে 1 নং সরলরেখার উপর একটা লম্ব টানি। এই লম্ব দূরত্বটা হচ্ছে ধরো d1, আর এখান থেকে ভাই 2 নং সরলরেখার উপর একটা লম্ব টানি, এই লম্ব দূরত্বটা হচ্ছে d2। কারণ আমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারি d1 ইকুয়াল টু d2, মানে d1 আর d2 এই দূরত্ব দুইটা সমান, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে 0 1 বিন্দুটা 1 আর 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তার মানে কি এটা হচ্ছে ম্যাথড 2 হচ্ছে এরকম যে ফার্স্টে আমি ধরে নিব যে মনে করি 0 1 বিন্দু থেকে 1 নং ও 2 নং সরলরেখার লম্ব দূরত্ব যথাক্রমে d1 ও d2। এটা ধরে নিয়ে ভাই সাথে সাথে ভাই d1 ইকুয়াল টু ভাই কি লিখতে পারবা। তো এই 0 1 থেকে ভাই এই রেখার লম্ব দূরত্ব জানতে চাইলে ভাই 0 1 বিন্দুটা এই রেখায় বসাইতে হবে। তো বসালে ভাই কি আসবে, 12 ইন্টু 0 0, তারপর 1 বসাও, -5 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এরকম। তার মানে এটা 4 উপরে, হ্যাঁ 5 12 13, তার মানে 4/13। এবং d2 যখন বের করবা, d2 বের করলে ভাইয়া এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 1, 12 - 16 ডিভাইডেড বাই √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 12 - 16 -4, -4টা +4, 5 12 13, শেষ প্রমাণ d1 ইকুয়াল টু d2, 4/13, এটাও 4/13, দূরত্ব দুইটা সমান। যেহেতু d1 ইকুয়াল টু d2, তাহলে সুতরাং এই কথাটা আবার, সুতরাং 0 1 বিন্দুটা 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই করতে পারবা। এইটা একদম তো সংজ্ঞাই বলা হয়েছে। সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করছিলা কীভাবে, d1 ইকুয়াল টু d2 দিয়ে। তাহলে তো ওই সংজ্ঞা থেকে আমি আসছি, কাজে ভাই এটা না ব্যবহার করার কোনো কারণ নেই। বুঝতে পারছো এটা কোনটা ইজি লাগছে? নিঃসন্দেহে পরেরটা। আচ্ছা যাই হোক, আমি প্রথমটা বেশি সহজ, যদিও কোনো ঝামেলা নাই। হ্যাঁ, কোনো কনফিউশন? তাহলে কি নিয়ে চিন্তা করতে, এটাই তো উত্তরটা হিসাব করি এই জায়গায়। কি করো
তোর ইচ্ছে তাও তো D1 ইকুয়াল টু D2 তো হইতেই হবে। সংজ্ঞা সমদ্বিখণ্ডক হইতে গেলে অবশ্যই 1 আর 2 থেকে সমদূরবর্তী হইতে হবে, কোনো চয়েস তো নাই। তুমি এটা বলতে পারো ভাইয়া এভাবে, এই সমীকরণটা না এই সমীকরণটা মানে সমীকরণ তো আমার কাছে চায় নাই। যদি চাইতো তাহলে আমি না হয় এমনি করতাম, আমাকে তো সমীকরণ বলে না। যেমন এই প্রথম মেথডে ভাইয়া সুবিধা হচ্ছে এটা, আমি বুঝতে পারি বিন্দুটা আসলে কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, 3 নংয়ের উপর নাকি 4 নং, মানে কোন সমদ্বিখণ্ডকটার উপর অবস্থিত। আমাকে ভাই স্পেসিফিকভাবে কোন সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত এটা বের করতে বলে নাই। ফার্স্ট কথা আমাকে বলছে দেখাও যে 0 বিন্দুটা এত এত রেখার অন্তর্ভুক্ত কোণগুলির একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ওর কথা হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের উপর, কোন সমদ্বিখণ্ডক এটা তো দেখাতে বলে না, যে কোনো সমদ্বিখণ্ডকের উপর অবস্থিতই হোক না কেন অবশ্যই এই বিন্দুটা থেকে সরলরেখা দুইটা সমদূরবর্তী হতে হবে। যদি সমান দূরে দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যায় যে সে, সমদ্বিখণ্ডক নির্দিষ্টভাবে বলে দিলে তখন এইভাবে করবা এই সমদ্বিখণ্ড, তখন আর এইভাবে করতে পারবা না আর কি। আসলে সমদ্বিখণ্ডক আগে বের করবা, তারপর হ্যাঁ বলবা নির্দিষ্টভাবে এই সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, কারণ যেটাকে সিদ্ধ করছে সেটার উপর অবস্থিত বলতে হবে। বুঝছো? ওকে দেন চলে আসো। বুঝতে যে এত এবং এত রেখা ছেদবিন্দু মূলবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করে দেখাও যে তা প্রদত্ত অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডিত করে। এত এত রেখার মধ্যবর্তী কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এত এত অন্তর্ভুক্ত মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, মানে এখন অংশ বিশেষ হয় আর কি। এত এত রেখা এই যে পাওয়া গেছে সূক্ষ্মকোণ 7, 8, এগুলো সব নর্মাল। দেখো এত এত রেখার মধ্যবর্তী কোণে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এত এত রেখা দুটোর অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এত এত রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এবার ভাইয়া আমাকে স্পেসিফিক্যালি সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে, দুইটা সমদ্বিখণ্ডক বের করতে বলে নাই। চলো কোন বলে প্লাস নিব আচ্ছা চলো আমি দেখি এখানের মধ্যে প্লাস নিবা মাইনাস নিবা, কোন A1 A2 প্লাস B1 B2 বের করবা, অর্ধেক বললে তো মানুষজন কনফিউজ হয়ে যাবে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো 8 এর 7, হ্যাঁ 8 এর 7-এ জাস্ট নতুন অঙ্ক করছি, যে দুটো সরলরেখা দেওয়া আছে, একটা 2x প্লাস y প্লাস 3 ইকুয়াল টু 0, এখানের মধ্যে এবং আরেকটা সরলরেখা দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0, এরকম দুইটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা খুব ভালো কথা, দুইটা সমীকরণ দেওয়া আছে। তো আমি নর্মালি ভাবে যদি চিন্তা করি ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এটা ধরো একটা সরলরেখা, এটা হচ্ছে আরেকটা সরলরেখা। এখন দেখো এই যে এই মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটাকে থিটাই বললাম, ধরো থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তার মানে এখানে যে সমদ্বিখণ্ডকটা, সেই সমদ্বিখণ্ডকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর এখানের মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি থেকে বড় হলে অটোমেটিক এটা 90 ডিগ্রি থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গেলে এটা হবে কি সূক্ষ্মকোণ। তাহলে এই যে সমদ্বিখণ্ডকটা হবে, এই সমদ্বিখণ্ডকটার নাম হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তার মানে এটাকে বলা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন হচ্ছে হয় সমকোণের সমদ্বিখণ্ডক হয়, যেটা তো লম্ব হইলে সমকোণের সমদ্বিখণ্ডক হবে, আদারওয়াইজ একটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হবে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এখন এই যে এটা দেখো 3 দুগুণে 6 আর এটা কি -4, তার মানে আলটিমেটলি যেহেতু মান সমান হয় নাই, তাহলে মান সমান এবং চিহ্ন বিপরীত হলে তারা পরস্পর কি হতো, লম্ব হতো। তার মানে এরা পরস্পর লম্ব না, তাহলে একটা হবে কি স্থূলকোণ আর একটা হবে কি সূক্ষ্মকোণ। তো আমাকে বলছে শুধু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে, কিসের, শুধু সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, মানে এই সমদ্বিখণ্ডকটা বের করতে বলছে, এটা বের করতে বলে না। বুঝতে পারছো? আচ্ছা ফার্স্টে এটাই তোমার বুঝতে পারার ব্যাপার যে আমাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলছে। আচ্ছা তুমি সবসময় এরকম স্পেসিফিক কিছু বললে ফার্স্টেই ভাইয়া বলবা এখানে A1 A2 প্লাস B1 B2 এটা মান বের করবা। A1 A2 হচ্ছে x এর সহগের গুণফল 3 দুগুণে 6 প্লাস y এর সহগের গুণফল, তাহলে -4, এটা কি 2, এটা গ্রেটার দ্যান 0,
নট ইকুয়াল টু জিরো না, এটা পজিটিভ আসছে, এটার মানটা কি আসছে প্লাস, হ্যাঁ প্লাস মান আসছে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে তাহলে বাবু স্থূলকোণ, তাহলে সূক্ষ্মকোণ কি প্লাস নিয়ে স্থূলকোণ পাইলে মাইনাস দিয়ে বাবা কি সূক্ষ্মকোণ, তার মানে কি তুমি শুধু বলো সুতরাং ঋণাত্মক চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এরকম করে ভদ্রভাবে বলে দিতে পারো, অথবা ভাইয়া একবারে লিখে দিতে পারো নির্ণেয় সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডকের সমীকরণ, প্রথম সমীকরণটা লিখবা 2x + y + 3 √2² + 1 স্কোয়ার। তারপর ভাই কী করবা, প্লাস মাইনাস দিবা না, শুধু মাইনাস দিবা, কারণ মাইনাস চিহ্ন নিয়ে বলে দিচ্ছ। তারপর হচ্ছে 3x - 4y + 7 / √3² + -4 স্কোয়ার। তো এখানে মধ্যে হয়ে যাচ্ছে কি এখানে রুট থেকে যেতেছে 2x, এটা না ওরা হিসাব ছাড়া দিছে, এই জন্য রুট থেকে যেতেছে 4 আর 1 5, এটা হচ্ছে √5। তো আর এখানে 3 4 5, এটা হচ্ছে -3x - 4y + 7, 3x - 4y + 7 / 5, তাহলে 5 আর √5 মিলে এর মধ্যে √5 থাকবে, এখানে √5 দিয়ে এটাকে গুণ করে দিব, কারণ এটা 2√5x + √5y + 3√5, মানে রুটগুলো থেকে গেলো -3x + 4y - 7। তো এদেরকে এদিকে নিয়ে আসো, তার মানে 2√5 আগে তো এটা তো এদিকে চলে আসবে 2√5 + 3x, তো 4 এদিকে আসবে, তার মানে √5 - 4 √5 - 4y, অথবা 4 - √5ও লিখতে পারো, সেখানে মাইনাস আসবে এখানে, আর 3√5 + 7 এটা = 0। একটু সমীকরণটা বাজে হলো এই জাস্ট, আর কিছু মানে শুধু স্পেসিফিক সূক্ষ্মকোণের। হ্যাঁ, তারপর 8ও একই টাইপের ভ্যা। 8 নম্বরে ভ্যা তোমাকে দেওয়া আছে কি, একটা সমীকরণ দেওয়া আছে 4x - 3y = 3, এটাকে ভ্যা লিখলাম -3 = 0, এবং আরেকটা দেওয়া আছে 3y, আরে y, এটা পাকনামি করছে দেখো, এখানে মধ্যে লিখছে 4y - 3x = 3, আমি লিখছি, এখন দেখো ওয়াইগুলোরে আগে লিখছে, আচ্ছা এটারে এমনি সাজায় লিখো, এটা 3x - 4y + 3, মানে ভুল করানোর জন্য, তাড়াহুড়ায় থাকলে এইসব আবার চোখে পড়ে না আর কি। এবং তোমাকে আরেকটা দেওয়া আছে 3y - 4x = 5, তার মানে এইগুলোকে ওইদিকে নিয়ে নেই, তাহলে 4x - 3y - 3y + 5, এটা করবে, এদেরকে নিছো এদিকে, তাহলে মাইনাসটা দিকে যে প্লাস হবে, এটা যাবে প্লাস, আর ও তো প্লাস আছেই, নিচে ওইদিকে লিখছে এদিকে x = y হলে y = x লেখা যায়, শুধু শুধু লাইন বাড়া লাভ নাই। লম্বা হবে না, লম্ব এমনি লম্ব সাধারণত লম্ব দেয় না ওরা, হ্যাঁ। দেখো এই যে দুইটা সরলরেখা, আমাকে সরলরেখা দুইটা দেওয়া আছে, আমার কোনো ছবি টবি যে আঁকতে হবে সবসময় এমন কথা না। 15 16, আমাদের মনে হয় আরেকটা ক্লাস লাগবে ফ্রাইডে, এটাই ভালো, দিন শেষ করে দেয়। কত 8 না? আচ্ছা, এখানের মধ্যে তুমি সবার ফার্স্টে যে কাজটা করবা, এখানে প্রথমেই a1 a2 + b1 b2 এটা মান বের করবা, তার মানে এক্সের সহগের 3 4 12, আবার ওয়াই সহগের গুণফল, এটা 3 4 12 12 12 24 24, এটাও গ্রেটার 0। এবার কিসের সমীকরণ বের করতে বলছে, স্থূলকোণের সমান, তার মানে কি এটা যদি পজিটিভ আসে তাহলে প্লাস নেই স্থূলকোণ, স্থূলকোণটা শুধু আমি মনে রাখছি আর কি, এটা প্লাস পাইলে প্লাস নিয়ে স্থূলকোণ, এটা মাইনাস পাইলে মাইনাস নিয়ে স্থূলকোণ, তাহলে এটা পজিটিভ পাইছি, তাহলে প্লাস নিয়ে কী পাবো স্থূলকোণ, তার মানে কি, তাহলে তুমি লিখে দাও, সুতরাং প্লাস চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডকটি হবে
হবে স্থূলকোণের সমাধিখণ্ড। এই কথাটা ভদ্রতা, তার মানে কি, তারপর লিখে দাও। সুতরাং নির্ণেয় স্থূলকোণের সমাধিখণ্ডক, সেটা প্রথম সরলরেখাটা 3x minus 4y plus 3 ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, শুধু প্লাস, হ্যাঁ প্লাস চিহ্ন না দিলেও চলে, 4x minus 3y plus 5 ডিভাইডেড বাই √4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, 3 4 5 3 4 5, এরকম হলে ভালো লাগে আর কি। 3x minus 4y plus 3, এটা হচ্ছে 4x minus 3y plus 5। তো এটা না বড়, তার মানে কি এক কাজ করে এদেরকে ওইদিকে নাও, বড়টার দিকে ছোটোদেরটাকে নিতে হয়। 4x minus 3x হচ্ছে x, তো 3y প্লাস y, 3 ওদিকে নাও প্লাস 2। বেশ সুন্দর, কোনো ক্যালকুলেশন করার লাগে না, ওই প্রথম দিয়ে ঝামেলা করতে যে x প্লাস y প্লাস 2 ভালোই লাগে এরকম করতে। জাস্ট একটা সমাধিখণ্ডক, এটা তো বরঞ্চ ভালো হইতেছে, হ্যাঁ দুইটা সমাধিখণ্ডক বের করা লাগছে না। একটু আমি এখানে ভদ্রতা করছি তাই লেখাটা একটু বড়, যারা অভদ্র তারা ভাই একদম লিখে ডাইরেক্ট এখান দিয়ে শুরু করে। যেমন কেতাব স্যার অভদ্র, একদম শুরুতেই সে বলে স্থূলকোণের সমাধিখণ্ডক সূক্ষ্মকোণের সমাধিখণ্ডক, কষ্ট হয় আর কি বুঝতে, মানে ও কী করে একটু বের করে গ্রেটার দেন 0, দেন স্থূলকোণের সমাধিখণ্ডক, এটা স্মলার দেন 0 একবারে লিখে দেয় আর কি। তো তুমি বুঝলে হবে, এমনি স্যারকে বলে দিও যে আমি বুঝি আর কি, এই জন্য আর কি লাইনটা লেখা, আর কিছু না। না বুঝলাম, তুমি কি জানো ভাই কত মানুষ অঙ্ক মুখস্থ করে দুনিয়াতে? 80% মানুষ অঙ্ক মুখস্থ করে। মুখস্থ হয় মানে ভাইয়াদের ব্রেন খারাপ তো, এই জন্য বুঝি না আর কি কেমনে মুখস্থ হবে, কোনো কিছুই মুখস্থ হয় না আসলে। বুঝলে, তুমি একটা জিনিস বুঝলে বারবার যদি করো তাহলে ওইটা এমনি ব্রেনে থাকবে, এটা আলাদা জিনিস। আর এমনি মুখস্থ করলে ওইটা তো থাকবে না বেশি দিন, আজকে মুখস্থ এটা বড় জোর 1 সপ্তাহ থাকবে, তারপর ঠিকই চলে যাবে মাথা থেকে। তো এই যে জিনিসগুলো শিখতেছো এগুলো আসলে লাগবে কখন? তুমি এখন তো এইচএসসি বলা যাবে না, ভর্তি পরীক্ষা লাগবে, হ্যাঁ এইচএসসি হবে তোমাদের, কিন্তু যে এইচএসসি হবে সেটাতে আসলে এটার প্রতিফলন হবে না, মেইনলি তোমাদের ভর্তি পরীক্ষা এগুলোর প্রতিফলন হবে। তার মানে কি সেটা তো অনেক পরের ব্যাপার, এবং সেটাকেই টার্গেট করে তোমাদের সমস্ত পড়াশোনা, সমস্ত কষ্ট সারা জীবনই ভাই। রিয়েল লাইফে কেন ব্যবহার করা যাবে না? কিন্তু তোমার রিয়েল লাইফটা কী হবে এটা তো ইম্পর্টেন্ট। তুমি যদি এমনি নর্মালি আমরা যে লাইফ লিড করি সেখানে যোগ বিয়োগ ছাড়া তো কিছু লাগে না, শুধু টাকা পয়সা গুনতে পারলেই হয়, এত টাকা পাইলাম এত টাকা। আচ্ছা এইটাও তো একই অঙ্ক ভাই, 3x minus 4y equal to 2, মানে -2 equal to 0, একটা দেওয়া আছে 4x minus 3y plus 1 equal to 0, এই দুইটা সমীকরণ দিয়ে বলছে। হ্যাঁ এটাই, এই জন্যই ভাগ করতে গেছিলাম, এত রেখা দ্বারা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমাধিখণ্ডকের সমীকরণ বের করো। তুমি কাজ করো a1 a2 প্লাস b1 b2, এটার মান বের করো, তার মানে 3 4 12, এটা 3 4 12, এই একই অঙ্ক নাকি? আগেরটাই তো মনে হচ্ছে 24 তো মানে গ্রেটার দেন 0, মানে পজিটিভ আসছে, তার মানে কি প্লাস নিয়ে পাবো সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? প্লাস পাইছো, তাহলে প্লাস নিয়ে পাবো স্থূলকোণ, তাহলে মাইনাস নিয়ে পাবো কি সূক্ষ্মকোণ, তাহলে ও সূক্ষ্মকোণেরটা চাইছে, তাহলে আমি মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণ পাবো, মাইনাস নিয়ে পাবো কি সূক্ষ্মকোণ। তার মানে কি সূক্ষ্মকোণের সমাধিখণ্ডক হবে 3x minus 4y minus 2 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে মাইনাস, এটা হবে কি 4x minus 3y plus 1, এটাও 5 5 5 ক্যান্সেল, দ্যাট উইল বি কি 3x minus 4y minus 2, এটা হচ্ছে প্লাস 4x minus 3y plus 1, এটা ইকুয়াল টু 0, ফাঁকিবাজি করলাম, 7x 7y minus 7y minus 1 ইকুয়াল টু 0। দেখো অ্যান্সার মিলছে কিনা? হ্যাঁ মিলছে, এই -1 না তো +1, হবে আমাদের হিসাব ভিতরে কোনো। দেখো -2 1 +1 ও এখানে তো মাইনাস ছিল না, মাইনাস ছিল, আমি তো এটাই আনছি, মাইনাস আনছি, ঠিকই তো করছি। 3x minus 4y minus 2, আচ্ছা এটা মনে হয় ছিল ইকুয়াল টু 2 ছিল, ইকুয়াল টু 2 এইদিকে, ওইখানে হচ্ছে +2 হবে আর কি, -2 না হয় +2 হলে হতো। আমার প্রসেস তো ঠিক আছে, হ্যাঁ
লাস্টে মাইনাস বানিয়ে নিচ্ছে, এখানে কোনো ভুল নাই। ওকে ঠিক আছে, তার মানে কি সূক্ষ্মকোণ বলুক আর যাই বলুক আমি পারবো। এবং দেখো লেখা টেখা না লিখলে ভালোই লাগে। আচ্ছা তাহলে এগুলো পারা গেছে না? জি ভাই। আচ্ছা 10 তো করছিল না? 10 10, 11। 11 করছো। বিন্দু তাদের এত এর সমান্তরাল এত রেখা থেকে এত বিন্দুর। সিএসডব্লিউ নিয়ে জানি। কালকে আচ্ছা ঠিক আছে, তুমি নেক্সট দিন করা শুরু করো, আজকে এখানে ক্লাস শেষ করে দিই, যেটুকু করতে পারো। এরপরে হচ্ছে স্পেশাল